দর্শক, প্রফেসর ইউনূসের আমলে আদালতকে পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, মানুষের জামিন আটকে দেওয়া হয়েছিল এবং সরকার থেকে প্রকাশ্যেই বলা হয়েছিল কার জামিন হবে কার জামিন হবে না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই যোদ্ধার রিমান্ড বাতিল করে জামিনের ব্যবস্থা আইন উপদেষ্টাকে করতেও দেখেছিলাম। অর্থাৎ আদালতকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করে গেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার। অবস্থার পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আদালতের উপরে বর্তমান সরকারের হস্তক্ষেপের এখন পর্যন্ত তেমন কোনো দৃষ্টান্ত দেখা যায়নি এবং সেটা না হওয়ার কারণে বেশ কিছু ব্যাপারে আসামিদের জামিন পাওয়ার ঘটনা আমরা দেখছি। যদিও আইবি রহমানের মতো টপ নেতাদের জামিন বারবার নাকচ করে দেওয়ার ঘটনাও দেখেছি। কিন্তু সুখের খবর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আদালত স্বাধীনভাবে কাজ করছে, এরকমটা বোঝা যাচ্ছে। তেমনটাই এবার ঘটনা ঘটলো। আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী, বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে জামিন দিয়েছেন আদালত এবং সেটা নিম্ন আদালত। এটা কিন্তু একটা বড় ঘটনা যে নিম্ন আদালতে আওয়ামী লীগের মন্ত্রীকে জামিন দেয়া হলো। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আওয়ামী লীগের কোন মন্ত্রী জামিন পেলেন এবং কি কারণে তাকে জামিন দিলেন আদালত। এই ঘটনার মধ্য দিয়ে অন্তত এটা প্রতীয়মান হয় কিনা যে প্রফেসর ইউনূসের আদালতের ওপরে প্রভাব বিস্তার করার যে চেষ্টা সরকারের থেকে, সেই চেষ্টা বর্তমানে অনেকটাই কমে গেছে কিংবা নাই এর দিকে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রীকে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে। নিম্ন আদালতে এই জামিনটা দেয়া হয়েছে। উচ্চ আদালতে জামিনের ঘটনা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, কিন্তু নিম্ন আদালতে আওয়ামী লীগের ডাকসাইটের নেতার এবং আওয়ামী লীগের ডাকসাইটে মন্ত্রীর জামিন দেওয়ার ঘটনাটা কিন্তু প্রফেসর ইউনূসের শাসনামল শুরু থেকে এ পর্যন্ত এবারই প্রথম দেখা গেল। প্রফেসর ইউনূস যেভাবে আদালতের গতিপথ রুদ্ধ করার চেষ্টা করেছেন, আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, আদালতে মব তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সেখান থেকে আমরা যদি একটু একটু করে বেরিয়ে আসতে পারি তাহলে সেটা দেশের জন্য একটা ভালো খবর। আমার দেশের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে হত্যা চেষ্টা মামলা, জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী, তাকে জামিন দেওয়া হয়েছে। কি বলছে আদালত? জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তার এই জামিন মঞ্জুর করা হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমে। বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন, আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা গেছে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের 26 সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। 2024 সালের 3রা অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এই যে হত্যা চেষ্টা মামলা, মোহাম্মদপুরে এই হত্যা চেষ্টা মামলা হলো, সেখানে খাদ্যমন্ত্রী গিয়ে তাকে হত্যা চেষ্টা করলেন কিনা, এই ব্যাপারগুলো তো প্রফেসর ইউনূসের মেটিকুলাস ব্যাপার স্যাপার। এরকম অনেক ব্যাপারই আছে, এরকম অনেক মামলাই রয়েছে যে মামলার সঙ্গে আসামির বিন্দুমাত্র কোনো সংযোগ না থাকলেও তাকে মেটিকুলাস ডিজাইনে সেই মামলায় ঢুকানো হয়েছে। এবং প্রফেসর ইউনূসের আমলে সারা দেশে যে হাজার হাজার মামলা হয়েছে, বেশ কিছু সঠিক মামলার বাইরে বেশিরভাগ মামলায় ভুয়া, যেটা আমরা পুলিশ তদন্ত থেকে পিবিআইয়ের রিপোর্টে দেখেছি যে আদালতে যত মামলা করা হয়েছে সেই ব্যাপারে পিবিআই একটা রিপোর্ট করেছিল।
যেটা সরকারেরই রিপোর্ট, পিবিআই বলছে যে এখানে প্রায় 54-55% মামলা হচ্ছে সম্পূর্ণ ভুয়া মামলা, বাকি যে 40-45% মামলা, সেই মামলার 90% আসামি ভুয়া আসামি। পিবিআইয়ের এই মামলা সম্পর্কে রিপোর্ট, পিবিআইয়ের রিপোর্ট তো মানে সরকারের রিপোর্ট, এই রিপোর্টই বলে দেয় যে প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস ডিজাইনে মিথ্যা মামলার যে ব্যবসা ফেঁদে বসা হয়েছিল এবং সেই ব্যবসার সর্দারের ভূমিকা পালন করেছিলেন যে সাবেক মেটিকুলাস আইনমন্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার ওস্তাদ প্রফেসর ইউনূস, তিনি নিজেই এই কাজগুলো যে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেগুলো আজকে প্রমাণিত সত্য হিসেবে দেখা যাচ্ছে। এই কাজগুলো একদিকে কাউকে কাউকে করতে দিয়েছেন, ব্যবসা করতে দিয়েছেন, অন্যদিকে তিনি তার নিজের আখের গুছিয়েছেন, নিজের জন্য, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যা কিছু দরকার সেগুলো করে নিয়েছেন। অনেকেই মজা করে বলেন, ট্রল করেন, সেগুলো হয়তো সত্য নাও হতে পারে, কিন্তু অনেকে তো বলেন, এরকম সমালোচনাও করেন যে প্রফেসর ইউনূস শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে যা ইনভেস্ট করেছিলেন তার কয়েক গুণ লাভ সহ, সুদ সহ তিনি তার 1.5 বছরে ইনকাম করে নিয়েছেন নিজের জন্য। যদিও এই কথাটার মানে পক্ষে আমরা কোনো অবস্থান নিতে চাই না, আমরা এইভাবে বলতে চাই না, তবে এটা তো ঠিক যে প্রফেসর ইউনূস নিজের আখের গুছিয়ে নিয়েছেন তার 1.5 বছরে, এবং আরেকদিকে এই ধরনের মামলা বাণিজ্য করার মানে অফুরান যে সুযোগ, সেই সুযোগ তৈরি করে দিয়েছেন একটা নির্দিষ্ট শ্রেণীকে, যারা গত 1.5 বছরে মানে পথের ফকির থেকে কোটিপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যারা মানে ছাত্রাবাসে মানে মেসে থাকবে, টাকা খরচ করে সেই টাকা নেই বলে আওয়ামী লীগ মানে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে গণরুমে থাকার জন্য, তাদেরকেও এখন দেখছি যে তারা জমিদারের পুত্র, তারা কোটি কোটি টাকার মালিক, তারা শত শত গাড়ি নিয়ে শোডাউন করে, তারা এমপি নির্বাচন করে, তারা অনেক কিছুই করে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং এই ব্যাপারগুলো করার সুযোগ, মেটিকুলাস সুযোগ প্রফেসর ইউনূস করে দিয়েছিলেন। বিএনপি সরকার আসার পরে এই মানে ব্যাপারটা একটা ভালো ব্যাপার যে যদি কোনো মামলার মেরিট অনুযায়ী জামিন পাওয়ার অধিকার থাকে আসামির, তাহলে তাকে অবশ্যই জামিন দেওয়া উচিত এবং মুক্ত হয়ে তার এই মামলা ফেস করার সুযোগ দেওয়া উচিত, যেন পরিপূর্ণ অধিকার তিনি পান তার পক্ষে সমস্ত যুক্তি প্রমাণ উপস্থাপন করে এই মামলাগুলো লড়ার জন্য। যে সুযোগ প্রফেসর ইউনূস দেননি, দিতে চাননি তার মেটিকুলাস ডিজাইনে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে কোনো রাগঢাক করেননি, পরিষ্কারভাবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। কি কারণে? দ্বিতীয় শপথ অনুষ্ঠান আয়োজন করা। সালাউদ্দিন আহমেদ বলছেন এটি সংবিধানের কোনো ধারা উপধারায় নেই, যে প্রতিষ্ঠান, যে সংস্থা, সেই প্রতিষ্ঠান বা সংস্থার জন্য শপথ অনুষ্ঠান, এটি হচ্ছে সংবিধানের লঙ্ঘন এবং প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব হচ্ছে সংবিধান অনুযায়ী যে যে নির্বাচনগুলো করার কথা সেগুলো তিনি কন্ডাক্ট করবেন। অন্য কোনো নির্বাচন করা অথবা সেই নির্বাচনে নির্বাচিত কারোর শপথ নেয়ার অধিকার তারকে দেয়নি এই সংবিধান। সেই কারণে তিনি আরো কড়া সুরে বলেছেন যে তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল হিসাবে অভিহিত করেছেন। তার মানে শুধু প্রধান নির্বাচন কমিশনার না, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকেও দোষারোপ করেছেন, একেবারে তাকে সমালোচনার তীরে ঘায়েল করেছেন। দেখেন দর্শক, গত বেশ কিছুদিন থেকে কিন্তু সমালোচকরা নানাভাবে বলছিল যে ইউনূস সরকার সংবিধান লঙ্ঘন করেছে, ইউনূস সরকার ক্ষমতায় থাকার জন্য একের পর এক নানা রকম পরিকল্পনা সাজিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই জুলাই সনদ, এই ঐকমত্য কমিশন, এসব করার মধ্য দিয়ে তিনি তার ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করেছেন। সেই কারণেই আজকে বলছেন যে এই যে ঐকমত্য কমিশন যে জুলাই সনদের নামে যেটি করেছে সেটা হচ্ছে প্রতারণার দলিল। প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন
সালাউদ্দিন আহমেদ। তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটা প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার সংসদের স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ এবং তফসিল উদ্ধৃত করে গত বছরের জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু তিনি কোন আইন বলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার ফর্ম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফর্ম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট দেয়নি। জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়। বিগত সরকারের জারি করা আদেশটিকে ভয়েড অফ ইনিশিও অর্থাৎ শুরু থেকেই বাতিল আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 1973 সালের 7 এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নেই। সংবিধানের 4th তফসিলের 17 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা রহিত করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি আর আলাদাভাবে কোনো আদেশ দিতে পারেন না। এটি হচ্ছে সরকারের পরামর্শ ক্রমে তিনি আদেশ দিতে পারেন। সুতরাং যে আদেশেরই জন্ম অবৈধ তার ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না। এই আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল। এটি না অধ্যাদেশ না আইন, এটি সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করার একটা ব্যর্থ চেষ্টা বলে জানান তিনি। অর্থাৎ বিএনপিকে তো তার অবস্থান সালাউদ্দিন আহমেদের মাধ্যমে পরিষ্কার করে দিল যে তারা এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, দ্বিতীয় শপথ, এই পুরো বিষয়ের সঙ্গে তারা একমত না। জুলাই সনদের সাথেও একমত না, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কিনা তা জানার জন্যই আমরা প্রস্তাব করেছিলাম, কিন্তু গণভোটের ব্যালট যেভাবে প্রশ্ন সাজানো হয়েছে তা জনগণকে বিভ্রান্ত করার সামিল। কুইনাইন ট্যাবলেট কলার ভেতরে ঢুকিয়ে খাওয়ানোর মতো করে 3টি ভালো প্রশ্নের সঙ্গে একটি বিতর্কিত আদেশ চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কুইনাইন ট্যাবলেট কলার ভিতরে ঢোকায় খাওয়াই দিছে, সেটা 3টি ভালো প্রশ্নের সঙ্গে একটি বিতর্কিত আদেশ চাপিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও সংবিধানের কোনো বিধান রহিত বা পরিবর্তন করার ক্ষমতা তার নেই, অথচ এই আদেশের মাধ্যমে পরবর্তী সংসদের সার্বভৌম এখতিয়ার খর্ব করার চেষ্টা করা হয়েছে, যা পৃথিবীর কোথাও নেই। বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণাকে বিভ্রান্ত উল্লেখ করে মন্ত্রী বলছেন, একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি জাতীয় জুলাই সনদ মানে না। আমরা স্পষ্ট বলতে চাই, 2025 সালে স্বাক্ষরিত জাতীয় সনদের প্রতিটি অক্ষর এবং বাক্য আমরা ধারণ করি, তবে আমরা সেই সংস্কার চাই না যা সংবিধান সম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে। আমরা সেই সংস্কার চাই যে সংস্কার সংবিধান সম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে। মন্ত্রী উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের 47টি বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে তা আগামী দিনে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করা হবে এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে বিএনপি জুলাই জাতীয় সনদের সেই সব সংস্কারগুলো অ্যাকসেপ্ট করবে যেগুলোতে তাদের সম্মতি আছে এবং যেগুলি তাদের 31 দফার সংস্কার প্রস্তাবের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং ঐক্যমত্য কমিশনের অ্যাজ ইট ইজ জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এই পুরো বিষয়টাকে দেখেন প্রতারণার সামিল বলতেছে অন্তর্বর্তী সরকারের। তাহলে অন্তর্বর্তী সরকারের অবস্থানটা কোথায় চলে গেল দেখছেন? একেবারে বিপরীতমুখী। এই সরকারকে অতীতের 3টা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, 111 সরকার, আওয়ামী লীগ সরকার এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি, রাজনৈতিক সংকট আরো নতুন দিকে বাঁক নিল সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক।